হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের একটি নতুন পর্বে আবার চলে এসেছি। তোমাদের এখন গুরুত্বপূর্ণ কিছু ম্যাথস নিয়ে আলোচনা হবে। প্রত্যেকের সেশনে যুক্ত হয়েছে, প্রত্যেকের চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অবশ্যই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমার পরীক্ষা প্রস্তুতিকে আরো মজবুত করে নিতে ভুলো না। তো আজকে আমি তোমাদের যে প্রশ্ন সেটটি নিয়ে এসেছি, তোমরা সরাসরি আমরা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। এখানে তোমাদের যেটা বলার ছিল যে প্রথম প্রশ্ন আমি সরাসরি শুরু করে দিচ্ছি, তাহলে বেশি লেট করবো না। ঠিক আছে, কোশ্চেন নম্বর 1। তোমরা অলরেডি প্রশ্ন দেখে ফেলছো, তো আমরা এখান থেকে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে এসেছি। প্রত্যেক উত্তর করবে কোশ্চেন নম্বর 1। দেখো, একদম সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে ঢুকে পড়লাম। জলদি জলদি শেয়ার করে দাও প্রত্যেকেই, এবং এই হেল্পফুল সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত। দেখো, বিগত ক্লাস যদি আমরা করে থাকি, এই প্রশ্নটা তোমরা দেখবে ওড়াবে, মানে খেলা শুরু হতে হতে শেষ করে দিতে পারবে এইরকম প্রশ্ন তোমার পরীক্ষায় কিন্তু এলে জাস্ট 2 সেকেন্ডে তোমরা উড়িয়ে দিতে পারবে। প্রশ্ন কি বলেছে খেয়াল করো। একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগে 3/5 বেগে গিয়ে গন্তব্যস্থলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছালো। ট্রেনটি স্বাভাবিক বেগে গেলে কতক্ষণ গন্তব্যে পৌঁছাবে? ভালো একটা প্রশ্ন। প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে যে ট্রেনটি যদি তার 3/5 বেগে যায়, আমি বারবার বলেছিলাম এই জায়গাটাকে টার্গেট করো। কি বলা হচ্ছে, এই জায়গাটা যদি টার্গেট করো, মানে যাওয়ার কথা ছিল 5-এ, গেছে 3-এ, মানে জাস্ট তুমি এই জিনিস দুটো যদি বুঝতে পারো, এদের মধ্যে গ্যাপ কত স্যার? 2। গ্যাপ আছে। এই 2 ইকুইভ্যালেন্ট আমাদের বলে দিয়েছে কত? 2 ঘন্টা 30 মিনিট। দুই যদি 2 ঘন্টা 30-এ যায়, হুম, দুই যদি 2 ঘন্টা 30-এ যায়, তাহলে অবশ্যই বুঝতে পারছো আমাদের অরিজিনাল স্পিডে যেতে। আমি তোমাদের কালকে বলেছিলাম যে অরিজিনাল যখন বলবে, স্বাভাবিক বেগে গেলে যে ট্রেনটি কত সময় নেবে, অবশ্যই ওপরেরটা দিতে বলেছিলাম, মনে পড়ে? আগের ক্লাস যারা করেছে এটা তোমরা দেখেই করে দিতে পারবে। দেখো, 2 ঘন্টা মানে 2 ইউনিট যদি 2 ঘন্টা 30 হয়, অবশ্যই 3 ইউনিট মানে 1 ঘন্টা 15 করে যাচ্ছি, মানে 3 1 3 আর 3 15 45, 3 ঘন্টা 45। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। 2 সেকেন্ডের খেলা, ঠিক আছে, 2 সেকেন্ডের খেলা। যারা বুঝতে পেরেছো নেক্সট প্রশ্নে চলো। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা করবো, একদম শর্ট ট্রিক দিয়ে আমরা অঙ্কগুলো ওড়াবো। যারা বুঝতে পেরেছো প্রত্যেকে লাইক করে দাও, আর না বুঝতে পারলে তবুও লাইক করে দাও। আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষায় ভীষণ ভীষণ তোমার হেল্প হবে। ডিটেলস কিন্তু আমি আগের দিন বলেছি। 5-এ তার অরিজিনাল স্পিড হলে 3 হচ্ছে অন্তিম স্পিড। আর রেশিওটা কি হয়, টাইমটা ঘুরে যায়, কারণ গতিবেগের রেশিওর সঙ্গে সময়ের রেশিও সবসময় ব্যস্ত অনুপাতে থাকে। সেখান থেকে আমাদের কিন্তু 2 ইউনিটটা টাইমের যে ডিফারেন্স এটা দেবে। তাহলে 3 কত দেবে? দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার করতে পারলাম? এইভাবে শর্ট করে আমরা অঙ্কগুলো শিখবো। প্রিভিয়াস ক্লাস যারা করেছো তাদের এটা জল ভাত প্রশ্ন। নেক্সট প্রশ্নে আমরা যাব। কোশ্চেন নম্বর 2, প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। বলছে, একটি চোঙের উপর একটি অর্ধগোলককে এমনভাবে রাখা হলো যাতে উভয়ের ভূমি একই থাকবে, তাহলে তাদের আয়তনের অনুপাত কত? দেখো, দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দাও। একটা চোঙ, ঠিক আছে, একটা চোঙ তুমি যদি এখানে দেখো, একটা চোঙ, ধরো এটা লম্ববৃত্তাকার একটা চোঙ, এর উপরে কি করছে? অর্ধগোলককে রাখা হয়েছে। দেখো, যদি অর্ধগোলককে তুমি ওপর দিকে রাখো, তাদের ভূমি একই থাকবে, ঠিক আছে, কিন্তু বলে দিয়েছে ভূমি একই থাকে, মানে এর ভূমি বলতে তো এইটা, এই যে বেস তো এটা একই না, আমরা ভূমি মানে নিচের দিকটাকে ধরি। তাহলে অবশ্যই তার এই লম্ববৃত্তাকার চোঙের ভিতরে অর্ধগোলককে এইভাবে প্লেস দিতে হবে। ধরে নেন একটা অর্ধগোলক, মানে আমরা একটু আরেকটু বড় করলে বেটার হতো। ধরুন এটা অর্ধগোলক, তাহলে এই জিনিসটা যারা বুঝতে পেরেছে এদের বেসটা সমান আছে, তাহলে তোমাকে বার করতে বলেছে কি, তাহলে তাদের আয়তনের অনুপাত বার করে দিতে বলেছে। আশা করি ক্লিয়ার। আয়তন বলতে আমরা প্রত্যেকে জানি ভলিউম। তাহলে বলো, আয়তন আমরা কি জানি, যে এখানে আমাদের দুটো আয়তন লাগবে, একটা হচ্ছে চোঙ এবং একটা হচ্ছে আমাদের অর্ধগোলক। এদের বলতে আগে আমি চোঙ দেব, তারপরে দেব আমি অর্ধগোলক। প্রত্যেকে বুঝে নাও, তাড়াহুড়ো কোনো করো না, কারণ পরীক্ষায় ভুল যাতে না করে আসো। হ্যাঁ, তাহলে চোঙ বলতে আমরা প্রত্যেকে জানি চোঙের আয়তন, বলো, পাই আর স্কোয়ার ইজ পাই
আর স্কোয়ার এইচ, অর্ধগোলক মানে 2/3 পাই আর কিউব। ওকে, তাহলে দেখো যদি এইভাবে থাকে তাহলে দুজনের দেখো এর এইচ এর যে মান ভালো করে বুঝবে। এই যে আমার এটা যদি আমাদের এইচ হয় ভালো করে বুঝবে, যদি এই অর্ধবৃত্তাকার যে আমাদের অর্ধগোলক বলেছিল, অর্ধগোলক তার যে রেডিয়াস আর যে ভ্যালুটা এইচ এর ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে, কারণ এই এইচ তো হাইট তো এটা এইচ সঙ্গের ক্ষেত্রে, আর এখান থেকে যদি দেখি রেডিয়াসটা আমার আর হচ্ছে, তাহলে ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো এইচ ইকুইভ্যালেন্ট আর, এই জিনিসটা আশা করি তোমাদের মাথার মধ্যে গেছে, এই জিনিসটা লাগবে এখানে, হ্যাঁ? তাহলে তুমি যেখানে যেখানে এইচ দেখতে পাচ্ছ আর এ কনভার্ট করে দাও, এক জায়গায় দেখা যাচ্ছে তাহলে তুমি প্রথম লাইনে পাই পাই কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার দেখো এই আর স্কোয়ার এবং এইচ হয়ে গেল আর কিউব, না বুঝতে পারলে আমাকে বলবে। ওকে, আর এখানেই যে আর কিউব ছিল সে আর কিউব দেখো এইচ এর জায়গায় আর পুট করেছি, হ্যাঁ, তাহলে আর স্কোয়ার এবং আর হয়ে গেল আর কিউব, আর কিউব আর কিউব কেটে দাও, এই তিনটা উপরের দিকে তুলে দাও, মানে এদিকে কিছু নেই মানে এক আছে, তাহলে আমরা কি জানি রেশিওটা 3:2 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা করি, যাদের এসছে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কোনোটি নয় এসছে, কারণ এখানে অপশনগুলো নেই। ওকে, আয়তনের সূত্র এটা। নেক্সট প্রশ্নে আমরা যাবো, কোশ্চেন নম্বর 3, ভলিউম। আয়তন বার করতে গেলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, কোশ্চেন নম্বর 3 প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 3 নম্বর প্রশ্ন প্রত্যেকে পড়ে নাও, চটপট উত্তর করে দাও দেখি, আমার আগে তোমরা উত্তর করে দেওয়ার চেষ্টা করো, তবেই হবে দুর্দান্ত প্র্যাকটিস। ঠিক আছে, কারণ আমরা এখন প্র্যাকটিস ম্যাথ করছি, প্র্যাকটিস সেশন আমরা করছি, সামনে আমাদের এক্সাম যেহেতু। দেখো 15% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত? 450 টাকা হলে মূলধনের পরিমাণ কত? 2 বছরের কেস বলেছে, প্রত্যেকে জানো যে 2 বছরের কেস হলে আমরা কি জানি, 2 ইয়ার কেস। বলো 2 ইয়ার কেস। এখানে সুদের পার্থক্য এবং চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য ডিফারেন্স বলা হচ্ছে 450, কত? 450, মানে ডিফারেন্স যেটা সেটা বলে দিয়েছে 450। তাহলে আমরা কি জানি, এই 450 যদি বলে দেয় তাহলে আমরা আর কোনো অসুবিধা নেই, 450 যদি বলে দেয় এখানে আমরা কি করতে পারবো, 2 বছরের কেস বলেছে তাই না, তাহলে অবশ্যই আমরা মূলধনটা বার করে নিতে পারবো, যে পি যদি মূলধন হয় এবং সুদের হার বলেছে 15, 15 স্কোয়ার, 15 × 15 রাখো এবং 100 নিচে দুটো 100 দিয়ে দাও, মানে 100 স্কোয়ার এখানে দিয়ে দিতে হয়। ওকে, নিচে তো সেখান থেকে কাটাকুটি করো, 3 15 45 থাকছে কত, 30, 15 দোকানে 30, এইভাবে করব, আর কোনো চাপ নেই, পি এর ভ্যালু এদিকে 2 আর এদিকে 4টে শূন্য। বোঝা গেল? ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন এতে বসে আছে পরিষ্কার, যারা দেখতে পাচ্ছ। নেক্সট প্রশ্নে আমরা যাবো, কোশ্চেন নম্বর 4। হ্যাঁ, এইভাবে অঙ্কগুলো করবো। ঠিক আছে, যারা বুঝতে পারেন স্যার কি করলেন, দেখো ডিফারেন্স যেটা আমরা বার করলাম, সিআই মাইনাস এসআই, এদের যে ডিফারেন্স অলওয়েজ মূলধন, ঠিক আছে, মূলধনটা তার সঙ্গে সুদের যে হার, কি বললাম, সুদের হার বাই 100 তার স্কোয়ারের সঙ্গে সমান হবে। ওকে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। নেক্সট প্রশ্ন, চলো চলো চলো, কোশ্চেন নম্বর 4, প্রত্যেকে রেডি? একটু শেয়ার টেয়ার করে দাও ভাই, প্রত্যেকে কিন্তু চেষ্টা করবে একটু শেয়ার টেয়ার করে দাও, কারণ তোমাদের জন্য কিন্তু এত পরিশ্রম করা হচ্ছে। তো এবারে হ্যাঁ, একটু শেয়ার টেয়ার করলে ভালো লাগে। তাহলে নেক্সট প্রশ্ন আমরা গেলাম, কোশ্চেন নম্বর 4 কি বলা হচ্ছে, বার্ষিক 4% হারে সরল সুদে বিনয় যদি এত টাকা রেখে তার সবিদ্যমূল হয়ে যাচ্ছে কত, এত টাকা, মানে নিশ্চয়ই সুদটা বেড়েছে, সুদ বেড়ে হচ্ছে এত, তাহলে তার কত বছরের টাকাটা? ভেরি গুড কোশ্চেন, একদম ইজি প্রশ্ন। দেখো প্রথমে ছিল কত, 11,442, বেড়েছে কত, এই আগে ছিল কত, 9,535, এখন হয়ে গেছে 11,442। ডিফারেন্স দেখো, 11,442, 9,535, যদি 1,000 দিয়ে দাও 10,535, 400 দাও, 400 দিলে ওকে, এখানে 1,000 দাও, আর এখানে আচ্ছা 400 দিলে হবে না, 1,500 দাও, তাহলে হয়ে গেল আমাদের 11, 11, এখনো 400 লাগবে, আর 35 7, মানে 1907। ক্লিয়ার? এই বিয়োগ করবে, আমি মুখোমুখি করার চেষ্টা করলাম, 1907 প্রত্যেকের আশা করি এসছে। এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে সুদ, ঠিক আছে, এটা হচ্ছে সুদ। এবার দেখো, এই সুদ যদি 1907 হয়, তোমাকে কি বলেছে, কত বছরের বিনিয়োগ করেছে, আর কিছুই নেই। তুমি বুঝতেই পারছো যে এখানে প্রিন্সিপালটা কত আছে বলো, সুদ যদি এটা হয়
আমার লাগবে কি, কত টাকা কত বছরের জন্য বিনিয়োগ করেছিল, টি এর ভ্যালু বার করতে বলেছিল। টি ইকুইভ্যালেন্ট আমরা কি জানি বলো? সুদ যেটা সেটাকে লিখবে 100 গুণ দেবে, নিচে দিয়ে দেবে আমাদের আসল মানে 9535 যেটা লিখবে ইনটু কত আছে 4%, তাই তো? 4টা নিচে নামিয়ে দাও, ব্যাস। এইটা করে কাটাকুটি করলে তোমার চলে আসে। বুঝতে পারছি? হুম। তাহলে এটাতে এর কত গুণা দেখে বুঝতে পারছো যে এটা এর মোটামুটি তোমার 1 সেকেন্ড, 5 সাথে 5 গুণা, তাই তো? 5 গেল, আর 4 5 20, 20 দিয়ে 100 মারো 5। এইভাবে কাটাকুটি করবে, একদম সিলি। মানে ক্যালকুলেশন আমরা ছোট ছোট করে কাটবো, বড় হয়ে গেছি আমরা দেখে বুঝতে পারছি যে 1907 তুমি 5 গুণা করে দাও, 5 একে 5, 5 9 45, তোমার ঠিক ওই 9535 চলে গেল। তাহলে আমি এবার 5 4 20 একদম ডাইরেক্ট বেড়ে দিলাম 5 বছর। দিস ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। আর যারা বুঝতে চান টি কি করে বার করলেন এটা, তাদের জন্য বলি যে আমরা জানি তো যে আই সমান সমান বা সুদ সমান সমান পি টি আর বাই 100। সেখান থেকে আমরা এই কোনাকুনি গুণ করে দাও আই ইন্টু 100, যেটা আর টিটাকে আমরা লাগবে, তাহলে আই ইন্টু 100 করলাম। সুদ মানে হচ্ছে 1907। এবার নিচে আমি টি এবং আর, আচ্ছা টি তো লাগছে, তাহলে পি এবং আর নামিয়ে দিলাম। বোঝা গেল? নিচে পি এবং আর নামিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমরা জিনিসটা এক লাইন স্টেপ জাম্প করে দিলাম, তাহলে অঙ্কটা তোমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। বোঝা গেল? এগুলো একটু তোমাকে বুঝতে হবে, এখান থেকে কিন্তু আসছে, মূল জিনিস এখান থেকে আসছে। ওকে, নেক্সট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 5, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে পাস ফেলের অঙ্ক আমি প্রতিদিন একটা করে রাখছি। কি বলা হচ্ছে প্রশ্নে, কোনো পরীক্ষায় একজন ছাত্র 30% নাম্বার পেয়ে সে 48 নম্বরের জন্য ফেল করলো, এবং বলছে যদি 42% নম্বর পেলো আরেক ছাত্র, সে কিনা উত্তীর্ণ হওয়ার নম্বর থেকে আরো 48 বেশি পেয়ে গেল, এক্সট্রা 48 পেয়ে গেছে। তাহলে পরীক্ষার পূর্ণমান কত? ভালো প্রশ্ন। দেখো, তাহলে 30, এদিকে 42, যদি শর্ট করে বলি এই দুটো ডিফারেন্স যেটা হবে মানে 12, আর এখানে 48 48 96, 8 বড় 96, 800। এইভাবে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? না বুঝতে পারলে স্যার কি বলছে কিছু বুঝতে পারেন, দেখো এই যে 30% পেয়েছে, ক্লিয়ার বুঝবে। দেখো এই যে 42% যে পেয়েছে, ভালো করে বুঝো, সে কিন্তু উত্তীর্ণ নাম্বার থেকে বেশি পেয়ে গেছে। তাহলে 42% এটা, তার থেকে যদি আমি কত বাদ দিচ্ছি, 48 বাদ দিয়ে দিই, তাহলে আমার নিশ্চয়ই এটা 5 নম্বর। ভালো করে বুঝবে। আর এদিকেও 30% যেটা, তার সঙ্গে আরো এক্সট্রা 48 যুক্ত করলে তাহলে তুমি 5 নম্বর যেতে পারতে। আমি 5 নম্বরটা ইকুয়াল করলাম, এটা কি মার্কসের? পাস মার্কস। হুম। কিন্তু এত কিছু করার পরীক্ষার সময় তোমার সময় থাকবে না। আমি যেটা বললাম মাইন্ড ক্যালকুলেশন, যে এর থেকে এটা বিয়োগ করে ওর থেকে ওটা যোগ করে দিয়ে, ক্লিয়ার? এইভাবে করতে হবে। মাইন্ড, তোমার মাইন্ড গেম যে যত খেলতে পারবে এখানে কিন্তু মাইন্ড গেম, আর কিচ্ছু না। কম্পিটিটিভ হচ্ছে মাইন্ড গেম। তুমি অঙ্কটা শেখো, মাইন্ড ক্যালকুলেশন করো, ব্যাস 2 সেকেন্ডে ওড়াও, ঠিক আছে? আর কিছু না। তাহলে আমি কি বলতে চাইছিলাম যে এখানে এই 42 এবং 30-এর যে ডিফারেন্স, আমি মনে মনে কি করেছিলাম, একদিকে নিয়ে গেলে 12%। বুঝতে পারছি? কোনো পার্সেন্টেজ কিছু করবো, অনেকে পার্সেন্ট দিকে 100 দিয়ে ভাগ টাগ করে দেয়, কোনো দরকার নেই, রেখে দাও না। তোমাকে কে বলেছে ভাগ করতে? আর এই 48 ওদিকে নিয়ে গেলে 48 48 96, ক্লিয়ার? তাহলে 12 যদি 96 যায়, অবশ্যই 12-র 8 গুণ, তাহলে এটা হচ্ছে পাস মার্কস। এটা কি? পাস মার্কস। তাহলে আমার বলেছে পূর্ণ মান কত, অবশ্যই একটা পরীক্ষায় 100% পূর্ণ মার্কস থাকে। শতকরা মানে 100 নম্বরে তো আমাদের পরীক্ষাটা হয়, ধরে নেবো 100 পার্সেন্ট, যেখানে দেখবো সেখানে কি ধরবো, 100 ধরবো। মনে থাকবে, খাতায় লিখে নাও, নোট করে নাও, ঠিক আছে? তাহলে অবশ্যই 100 হবে আমার 800, ক্লিয়ার? কারণ 8 গুণা যাচ্ছে। বুঝতে পারলাম? রাইট অ্যান্সার 800। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে 800। এইভাবে অঙ্কগুলো করবো। তাহলে পূর্ণমান কত? ওকে, নেক্সট প্রশ্ন চলো। হচ্ছে কোনো পরীক্ষায় এ এবং বি যথাক্রমে নম্বর পাচ্ছে কত, 60% এবং 30%। বলা হচ্ছে কি এদের প্রাপ্ত নম্বরের যোগফল যদি 783 হয়, তাহলে পূর্ণ মান কত? আবার একটা ভালো প্রশ্ন। তাহলে এখানে দেখো, এই পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখো 60 30 90, ঠিক আছে? মানে 9 যদি এখানে যায়, মানে 8 9 72, 6 63, 7 9 63, তাই তো? মানে 870। এইভাবে অঙ্কগুলো করতে হবে, বুঝলে? কি করলাম? ওই মাইন্ড ক্যালকুলেশন। বুঝতে পারছো? পুলিশের পরীক্ষা এরকম প্রশ্ন আসবে, পুলিশের পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে, পিএসসি ক্লার্কশিপ দেবে এরকম প্রশ্ন আসবে। মাইন্ড ক্যালকুলেশন যে যত তাড়াতাড়ি করতে পারবে সে তত তোমাদের থেকে এগিয়ে থাকবে। পেন লাগবে না, এই পেন বাড়িতে রেখে যাবে, বুঝলে? ওখান থেকে অবশ্যই একটা দেবে, তো ওটা নিয়ে গোল করতে হবে, সেটা লাগবে।
ঠিক আছে, এবং আদারওয়াইজ পেন কিন্তু টাচ করতে হবে না যদি রেগুলার ক্লাস করো। ওকে, শুধু ওই কি পয়েন্ট দেখবো এখানে, এখানে কি বলেছে, পুরো অঙ্ক পড়া লাগে না, পুরো অঙ্ক পড়া লাগে না, ঠিক আছে। তাহলে কি বললাম, যারা এখনো বুঝতে পারোনি, এই যে টোটাল 60% এবং 30% বলেছে, এই নম্বরটা কত, 60 30 90, এই 90 মানেই তোমার বলে দিয়েছে কত, 90 ইকুইভ্যালেন্ট বলেছে 783। ঠিক আছে, কত গুণ হচ্ছে, যেটা এক্ষুনি বললাম, 90 যদি এখানে যায় অবশ্যই তোমার 100 কোথায় যাবে, সিম্পল ব্যাপার। হ্যাঁ, এবার 90 এর কত গুণ, আমি এক্ষুনি বললাম 8 9 72 আর 7 9 63। হ্যাঁ, ওই জন্য 870 আমি দেখেই কিনা বলে দিতে পারলাম। বোঝা গেল যে পূর্ণ মান 870, ওই জন্য দেখে আমি বলে দিতে পারলাম। এমনি এমনি তো বলতে পারছি না, আকাশ থেকে তো ফেলছি না, দুম করে পড়লো তুমি নিয়ে উত্তরটা করে দিলে, বা এদিক ওদিক করে বলে তুমি করে দিলে হবে না, তোমাকে বুঝতে হবে যে কি করে কি আসছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। হ্যাঁ, আর এটা তো এরকম না যে তুমি পেন দেখে দেখে আন্দাজ করে করে অপশনগুলো দাগাবে না। অনেকে বলে যে পরীক্ষায় এইভাবে করলে এই হয়, এ মারবে পরেরটা, বি মারবে পরেরটা, সি মারবে। হ্যাঁ, ওই তারা কোনোদিন পরীক্ষায় দেয়নি ফাঁকিবাজি ট্রিক্স, বুঝলে, ওসব চলবে না, ওসব চলবে না। দেখা গেল ওই 10টা ঠিক হবে 20টা ভুল হয়ে গেল, বুঝলে, বুঝতে পারছো, এরকম কেস ঘটে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, চটপট দেখো, আমরা 7 নম্বর প্রশ্নে চলে এসেছি। একটি বেলুন কি বলছে, 130 মিটার, ঠিক আছে, 130 মিটার তার কি বলা ছিল, দৈর্ঘ্য। ভালো কথা, কি দৈর্ঘ্য বেলুনের যে দড়িটা আছে, ধরে নাও এই যে আমি দড়িটা দেখাচ্ছি এখানে 130, মানে এই দিকটা 130, কারণ বেলুনটা সবসময় এরকম সোজা ওঠে না, তো স্তম্ভের সঙ্গে এভাবে থাকে। বেলুনটা ধরো এরকম উঠছে এখানে। এবার কি বলছে, এবার বলা হচ্ছে যে 60 ডিগ্রি অনুভূমিক কোণ, এই কোণটা কত, 60 ডিগ্রি, কোনো সমস্যা নেই। তাহলে বলো ভূমি থেকে বেলুনের হাইট কত, এই হাইটটা তোমাকে বার করতে বলা হয়েছে। ভালো প্রশ্ন। ত্রিকোণমিতি বেসিক ক্লাস যারা করোনি দেখে নেবে, বেসিক ক্লাস, বেসিক ক্লিয়ার না হলে এগুলো করতে পারবে। তাহলে দেখো হাইটটা বার করার জন্য আমরা কি করবো বলো, এটা কি বলছে, আমার হাইট মানে হচ্ছে, দেখো যদি আমি লম্ব বাই অতি করি, আমি এক লাইন জাস্ট লিখছি যারা ভুলে গেছো, লম্ব বাই অতিভুজ করি, অতিভুজ মানে কোনটা বলো তো, এইটা হাইপোটেনিয়াস। লম্ব বাই অতিভুজ করি, তার মানে হচ্ছে সাইন থিটা, কি থিটা, সাইন 60 এখানে দিচ্ছে। আচ্ছা, লম্ব কত এইচ, অতিভুজ কত 130, বোঝাতে পারছি, সাইন 60 কত, √3/2। তাহলে এইচ এর ভ্যালু কত বলো, এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে আমার 100, বা এখান থেকে কাটাকুটি করলে 65 ইন্টু √3, 65 গুণা √3। এবার √3 ভ্যালু যারা বুঝতে পারবে তারা উত্তরটা করতে পারবে, যারা ভুলে গেছো তারা আনসারটা ওইভাবে রেখে চলে আসবে, যে স্যার উত্তর তো মিলছে না, তাহলে অবশ্যই ভুল আছে। বুঝতে পারলাম, না, √3 ভ্যালু তোমাকে জানতে হবে। স্যার √3 ভ্যালু হচ্ছে 1.732, এগুলো কেউ বলে দেবে না, তোমাকে মুখস্থ রাখতে হবে। √4 1.414। ঠিক আছে, এই দুটো ভীষণ কাজে লাগে ত্রিকোণমিতিতে, তোমরা এইগুলো মনে রাখবে। ওকে, নেক্সট। তাহলে এবার তুমি গুণটুন করে দাও, দেখো উত্তর চলে আসবে। ঠিক আছে, 5 5 5 গুণ 10 1 3 5 15। ওকে, আচ্ছা, গুণটা এখানে তোমাদের বলছে কত, 173265। ধরো এটা গুণ আছে 65 দোকানে 30, 3 65, ঠিক আছে, ক ঘর দশমিক আছে, 3 ঘর দশমিক, তাই তো। ওকে, আমি একেবারে গুণ মারছি, তোমরা একটু দেখো, 65 গুণা 7, বলো কার কার এসছে। এবার দশমিকটা 3 ঘর আগে ঠেলে দাও, কেন স্যার, কারণ 3 ঘর আগে দশমিকটা হচ্ছে 1.732, দশমিকটা 1 2 3, এই 3 ঘর আগে দিয়ে দাও 112.580, এবং শূন্যটার কোনো দাম নেই, দশমিকের উপরে দশমিকের পরে শূন্য ভ্যানিশ হয়ে যায়, অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 112.58। ঠিক আছে, বেসিক জিনিস না জানলে তুমি কিন্তু পারবে না, যে এখানে স্যার কি হলো, যে এই যে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা 8, এটা না জানলে অঙ্কটা কিন্তু তুমি করে আসতে পারবে না। বুঝতে পারছো, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, প্রত্যেক উত্তর করবে। কোশ্চেন নম্বর 8, দেখো এটা পার্সেন্টেজে অঙ্ক, দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। 450-এর কত, 75%, এবং 850-এর 25% কত। এবার কারোর যদি কমন সেন্স থাকে, সে কখনোই এই দুটো উত্তর নিতে পারবে না। কি বললাম স্যার,
ভালো করে শোনো, যদি কমন সেন্স তোমার কাজে লাগাতে পারো, যে 450-এর 75% অবশ্যই কখনোই তোমার এই দুটো যোগ আছে যেহেতু, কখনোই তোমার কিন্তু 150 এবং 250-এ যাবে না। এবার যদি অপশন টিক্স করো, আমি বললাম 500 হবে, এটাও ঠিক না। এবার তুমি দেখতে পারো, বা এখানে নাও আছে, মানে কোনোটাই নাও হতে পারে। হ্যাঁ, আমি বলে দিলাম এই দুটো হতে পারে না, কারণ কমন সেন্স বলছে যে 450-এর 75% তো 400-র ধারে কাছে থাকবে না। বোঝা গেল? তো কখনো এদের আবার যোগ, তার সঙ্গে আবার 850-এর 25% আছে। ঠিক আছে? তো যারা বুঝতে পেরেছে দেখো, 450-এর 75% মানে কি হয় বলো তো? 450-এ 75% মানে আমরা প্রত্যেকে জানি 75 মানে কত? 3/4। এটা জানতে হবে তোমার, যার জন্য পার্সেন্টেজে ক্লাস করতে হবে। আর 850 বলতে আমরা বুঝতে পারছি 25% মানে এই যে এটা, 1/4। এবার গুনটুন করে দিলে দেখো, আচ্ছা যেহেতু 4 এলসিএম আছে, আমি 4টাকে নিচে রেখে দিলাম, আর গুনটুন করছি না, এখানে কাটাকুটি ঝামেলায় যাচ্ছি না, এটা জাস্ট গুণ করে দিলাম। এখানে 850 গুণ 850 তো হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করবো, এইভাবে ক্যালকুলেশন করবো। অনেকে কিন্তু দুমদাম কাটাকুটি করে এদিক ওদিক করে, ওখানে কিন্তু সময় তোমার 30 সেকেন্ড চলে যায় না। আগে ঠান্ডা মাথায় ভাবো, তুমি কাটাকুটি করতে পারোই মানে দুমদাম কাটাকুটি করবে না, করা যাবে না। কাটাকুটি করতে জানলে কিন্তু কাটাকুটি করা যাবে না। ছোটবেলায় ঠিক আছে, যে লঘিষ্ঠ আকারে পরিণত করো, যত খুশি কাটো, তাই তো? তুমি এখন বড় হয়ে গেছো, তোমাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলেনি, তোমাকে বলেছে একটা পার্টিকুলার মান নির্ণয় করতে। হাতে কলম আছে মানে যত ঘষবে তত কালি বেরোবে, এরকম কিন্তু না। তোমাকে বুঝে শুনে কাটতে হবে, যে কোথায় কাটলে মানে রক্ত বার হবে না, আর কোথায় কাটলে রক্তটা বার হবে। বুঝতে পারছো? সেই বুঝে কাটতে হবে। এমনি মজা করলাম, এই কাটা সেই কাটা নয়। এখন ব্যাপারটা হচ্ছে, এখানে আমি ভাগ কেন করবো? ভাগের থেকে গুণ ইজি, মনে রাখবে। অলওয়েজ ভাগের থেকে কি ইজি? গুণটা ইজি, তাই তো? এটা সব থেকে মনে রাখবে। ভাগের থেকে কি ইজি? গুণ ইজি। একইভাবে বিয়োগের থেকে যোগ ইজি। ইয়েস অর নো? আমার সঙ্গে একমত হলে হাত তুলবে, এটা আমার মতামত। তোমার যদি বলা হয় যোগ করো এবং বিয়োগ করো, হাতে রাখা বিয়োগ যদি মাথার দিকে কম দেওয়া হয়, নিচের দিকে বেশি দেওয়া হয়, অনেকে মাথা গুলিয়ে যায়, ভুল করে দেয়। তো অবশ্যই গুণ এবং যোগটাকে আমরা প্রেফার করবো। তো আমি গুণ করবো, এর সঙ্গে একটা গুণ করবো, কখনোই ভাগ করবো না। 4 দিয়ে অনেকে 450 কেটে দেবে না, দরকার নেই। কাটাকুটি করলে সেই ফ্র্যাকশন চলে আসছে, দেখো 4 দিতে যাচ্ছে না। তাহলে 450 গুণ 3 করলে 4 4 16, 3 15, 3 5 15, তাই তো? 1750, 1750 এবং 850, তাহলে অনেক বেশি আসছে না? 2600। যাই হোক, যা আসবে তাই। এবার এখানে বুঝতে পারছো, যদি তুমি এখানে কাটাকুটি করে দাও, যে উম, এটা তো 4 6 24। হুম, 4 6 24, 24, 600। এ ভুল হলো, ভুল হলো, ভুল হলো, ভুল ভুল ভুল। হ্যাঁ, ধরা পড়ে গেছে, উত্তর আসছে না কেন? ওয়েট ওয়েট, ঠিক আছে, ধরা পড়ে গেছি। 1650 করতে গেল, চারি চারি তো 3 দিয়ে গুণ করলাম, আমি 4 দিয়ে গুণ করছি কেন? 3 4 12, তাই তো? তাই না? 3 4 12, 2150। ক্লিয়ার এবার? আবার কি লিখলাম দেখো, ভুল হচ্ছে একটু, ওয়েট। 3 4 12, আর এখান থেকে তোমার 1350, সরি, 1350। এবার ঠিক আছে। 22 এসছে, তাই না? 2200 ডিভাইডেড বাই 4, 5 5 0, 550, ইয়েস। আচ্ছা, তবু উত্তরটা নেই, তবু উত্তরটা নেই, না নেই হবে, হ্যাঁ, কারণ 500 হচ্ছে না। ঠিক করে না, হ্যাঁ, একটু ভুল হয়ে গেছিল আমার। আমি ওই 4 নিচে আছে দেখে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, না 3 দিয়ে গুণ করছি। 450 গুণা 3, 1350 পেলাম, এবং 850, সেখান থেকে আমরা পেলাম কত? 21, 2200 পেলাম, 2200 ডিভাইডেড বাই 4, 550। ঠিক আছে? যাই হোক, আমাদের সঠিক উত্তর কিন্তু অপশন ডি, নান হচ্ছে। ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা এগোবো, কোশ্চেন নম্বর 9। দেখো, কবির এবং রণবীর নির্বাচনে দাঁড়িয়েছে, ভোটে লড়ছে। কবির 40% ভোট পেয়েছে এবং 60, মানে 60,000 ভোটে পরাজিত হয়েছে। যে রণবীরের পক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যা নির্ণয় করো। তো খুব ভালো করে দেখো, কবির এবং রণবীরের মধ্যে নির্বাচনে কবির 40% ভোট পেয়েছে। কত পার্সেন্ট? 40%। 60,000 ভোটে পরাজিত হয়েছিল রণবীরের পক্ষে। এবার দেখো, কিছুই করবো না, এই যে 40%, ভালো করে দেখো কি করছি। এই 40% ভোট পেয়েছে কবির,
রণবীর কত পেয়েছে? 60%। স্যার স্যার কি করে বুঝলেন? আরে বাবা, এই 4 পেলে এই 6 পাবে, এই 40 পেলে 60 পাবে, ইয়েস অর নো? কারণ এরা তো লড়ছে 100%, 100তে তো লড়ছে। কারণ আমি যখনই বলছি পার্সেন্টেজ যেখানে দেখতে পাবে সেখানে বুঝতে পারবে রাজা বসে আছে 100, কত, 100 কিন্তু সেখানে প্রেজেন্ট থাকবে। হ্যাঁ, কিদার হ্যাঁ 100 আছে, লুকিয়ে আছে, ঠিক আছে? তাহলে অবশ্যই এদের মধ্যে যে মার্জিন, এটাই হচ্ছে তাদের ডিফারেন্স, 60,000 ভোট। কথা পরিষ্কার হচ্ছে? তাহলে এদের মধ্যে মার্জিন কত? 20%। বলে দিয়েছি এই 20 যদি আমাদের 60,000-এ যায়, তাহলে অবশ্যই আমাদের 60, 318, অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। মাইন্ড ক্যালকুলেশন করে বার করতে পারছো, বুঝতে পারছি? মানে এর কত গুণ? 3 × 60, 1, 2, 3,000। তাহলে দেখো চেয়েছে কি, রণবীরের পক্ষে ভোট কতগুলি পড়েছিল। তা রণবীর বলতে আমাদের অবশ্যই রণবীর কাপুর, হ্যাঁ রণবীর সিং যাই বলতে পারো। তো রণবীর সিং যদি ধরো, রণবীর সিং পেয়েছে কত, আর এখানে কবির বলতে সেই কবির, বুঝতে পারছো, কবির খান, আর এখানে হচ্ছে রণবীর সিং। তা রণবীর পেয়েছে কত? 60 ইকুইভ্যালেন্ট আমাদের আসছে 318। ক্লিয়ার? 1,80,000। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। এইভাবে কিন্তু অঙ্কগুলো করবো, কারণ এখানে কিন্তু রণবীর চেয়েছে, তাহলে আর ফর রণবীর আমরা বার করলাম। আর এদের মার্জিন কত ছিল, যে পার্থক্য 20 কি স্যার? এদের দুজনের মধ্যে পার্থক্য, ডিফারেন্স এসছে 20। এগুলো বুঝতে হবে, ঠিক আছে? এগুলো বুঝতে হবে। নেক্সট প্রশ্ন। আর যদি বলতে কবির কত পেয়েছে, অবশ্যই বুঝতে পারছো কবির পেয়েছে 40। হ্যাঁ, সেখানে তুমি, এখানে অ্যাকচুয়ালি 3,000 গুণ করে এসছে, ঠিক আছে? সেখানে 3,000 গুণ করে দাও, 3 × 4 = 12, 12000, 1,20,000 কবির। রাইট অ্যান্সার কি? অপশন বি। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে? নেক্সট প্রশ্নে যাচ্ছে। কোশ্চেন নম্বর 10। দেখো একটা ফরেস্ট গার্ডের প্রশ্ন পেয়ে গেছি, তো তোমরা এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে। বলা হচ্ছে কি, এক ব্যক্তি দুটি ঘোড়া 18,560 টাকায় বিক্রি করে দিয়েছে। একটিতে 15% লাভ, একটিতে 15% ক্ষতি, কোনো দিকে তাকাবে না, উত্তর মারবে কত? 15, 15, 225। রাইট অ্যান্সার এটা। কি বললাম? কোনো দিকে তাকানোর দরকার নেই, 100 ধরার কোনো দরকারই পড়ছে না। এখানে কি বলেছিলাম? সেম পার্সেন্টেজ লাভ এবং ক্ষতির ক্ষেত্রে অবশ্যই ক্ষতি হয়ে যাবে, লাভের কোনো গল্পই থাকবে না, অবশ্যই কি হবে? ক্ষতি হবে। ক্ষতির পরিমাণটা স্যার কত? ক্ষতির পরিমাণটা হবে 15 তার স্কোয়ার বাই 100। ক্লিয়ার? 15, 15 × 225 ডিভাইডেড বাই 100। নেক্সট, বোঝা গেল? সেম পার্সেন্টেজ বারাকুমার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই লস হবে। লসের পরিমাণ কত? x²/100। কি বললাম? x²/100 কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। প্রত্যেকে ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকেই? নেক্সট প্রশ্ন। প্রত্যেকে সেশনটা শেয়ার করে দাও, দেখতে থাকো রেগুলার, এভাবে তোমরা ক্লাসে এসো। অনেক ভালো ভালো প্রশ্ন হবে, প্র্যাকটিস হবে দুর্দান্ত গতিতে। অবশ্যই তোমাদের হেল্প হবে আপকামিং এক্সামের ক্ষেত্রে। 11, 8টি টেবিলের ক্রয় মূল্য 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভ কত? 12 প্রশ্ন। তারপর দেখো 8টি টেবিলের ক্রয় মূল্য, মানে 8টি যে দামে কিনেছিল, 5টি টেবিল বিক্রি করে সেই দাম উঠে গেছে, 3টে বেঁচে আছে, 3/5, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। 3/5 তো অপশনে নেই, 3/5 মানে 60%। কি বললাম? 3/5 মানে হচ্ছে 60%। না বুঝতে পারলে কি করবে বলো? না বুঝতে পারলেই রাস্তা তো খোলা আছে, কোনো চাপ নেই, 100 দিয়ে গুণ করে দাও না। 100 গুণা করে দিলেই তো তুমি বুঝতে পারছো যে স্যার 5, 20, 100, 3, 20, 60। এবার দেখো যারা বুঝতেই পারো না স্যার কি করলেন, 5, 3 কোথা থেকে এলো, বলেই দিয়েছে যে 8টির কেনা দাম যেটা ছিল, 8টির সিপি সমান সমান 5টির এসপি, এটা বলে দিয়েছে। ক্লিয়ার? সিপি বাই এসপি করে দাও, 5-এর তলায় 8 নিয়ে নাও, মানে 5 টাকায় কেনা থাকলে, ভালো করে বুঝবে, সিপি যদি 5 টাকা হয়, বিক্রি করেছে কত? 8 টাকায়। বিক্রি করেছে কত? 8 টাকায়। ডিফারেন্স কত? 3, তাই না? তাহলে বেঁচে আছে কত? 3। এটাই প্রফিট। কার উপরে প্রফিটটা আমরা হিসাব করি? ক্রয় মূল্যের উপর। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কি হচ্ছে? 3/5 গুণা 100। চলো, দুধ কা দুধ পানি কা পানি, 60, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এবার না বুঝতে পারলে আমার কিছু করার নেই, আমি নেক্সট প্রশ্নে গেলাম, ঠিক আছে? যেভাবেই করবে, রাইট অ্যান্সার 60 এসছে। 12 আমরা চলে এসেছি 12 নম্বর প্রশ্নে। সেই তোমাদের ম্যান পাওয়ারের অঙ্ক। কি বলেছিলাম? 3 জন, 6 জন,
5 জন, 18 দিনে 4 জন, 10 জন। বাহ, ওকে। কি বলেছিলাম? কোনো দিকে তাকাবে না, 18টাকে চুপচাপ বসিয়ে রেখে দাও, একে এখন দরকার পড়বে না। আমি কি বলেছিলাম? সেকেন্ড লাইনে পুরুষটাকে নিয়ে তাকে ভাগ করে দাও। এক সেকেন্ড দাও। এখানে তো ফরম্যাট তো অন্য বলেছে না। চলো চলো চলো, অন্য বলে দিয়েছে। বলেছে 3 জন পুরুষ যে কাজটি 6 দিনে করছে। গুড। 3 জন পুরুষ যে কাজটি 6 দিনে করছে, সেই কাজ 5 জন মহিলা, 5 জন ফিমেল 18 দিনে করতে পারছে। ভেরি গুড। এটা রেশিও ওয়াইজ যদি দেখি, মানে যদি আমরা রেশিও, বলো কাটাকুটি করো। 18, 3, 6, 18 এইভাবে করবো, হ্যাঁ? ঠিক আছে তো? 3 জন 6 দিনে, 5 জন 18 দিনে। তাহলে একজন পুরুষ সমান সমান 5 জন ফিমেল, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? একজন পুরুষ সমান সমান আমরা কত পেয়ে গেলাম? 5 জন ফিমেল পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার দেখো, তাহলে বলা হচ্ছে 4 জন পুরুষ এবং 10 জন মহিলা। ক্লিয়ারলি বুঝবে। দেখো, একজন ম্যান সমান 5 জন ফিমেল, তাহলে 4 জন ম্যান সমান কতজন ফিমেল বলো? 4m সমান সমান, একজন যদি 5-এ যায়, 4 কত যাবে? 4 5 20-তে যাবে। ইয়েস অর নো বুঝবে। 5 গুণ, এরও 5 গুণ করে দিলাম। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? হ্যাঁ কি না? একজন যদি 5-এ যায়, তাহলে অবশ্যই 4 জন 20-তে যাবে না? এই কনসেপ্টটুকু তোমাকে বিল্ড করতে হবে। 5 গুণা, এর 1-এর 5 গুণ, 4-এর 5 গুণ, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। 4 জন পুরুষ সমান 20 জন মহিলা, এবং 4 জন পুরুষের সঙ্গে তোমার জুটছে কত? আরো 10 জন মহিলা জুটছে। প্রত্যেকে বলো 4m প্লাস 10f ইকুইভ্যালেন্ট 20 প্লাস 10, দ্যাট ইজ 30f। ওকে, এই যে 30টা মহিলা তুমি পেয়ে গেলে, তাহলে বলো এবার প্রশ্নে কি বলেছি? পরিষ্কার পড়ে আছে, দেখো 5 জন মহিলা যদি কাজটি 18 দিনে করে, প্রত্যেকে বলো 5 জন মহিলা যদি কাজটি 18 দিনে করে, একজন মহিলা কাজটি কতদিনে করবে? বেশি দিন লাগবে। তাহলে অবশ্যই একজনের ক্ষেত্রে আমরা কি করব? 18 গুণা 5 করব। তাহলে বলেছে কি 30 জন। 30 জন অবশ্যই নিচে নামিয়ে দাও 30। ক্লিয়ার? বলো, কে বুঝতে পারছো না? 3 দিন রাইট অ্যান্সার। হ্যাঁ, একজনের ক্ষেত্রে বেশি দিন লাগে না, ওই জন্য গুণ করলাম আর 30 বলে নিচে নামিয়ে দিলাম। যাই হোক, এটা প্রত্যেকে আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি। ঠিক আছে, আমরা ম্যান পাওয়ারটাকে দেখে নিলাম, রেশিও একজন ম্যান সমান 5 জন মহিলা, সেখান থেকে উত্তরটা করে দিলাম। ওকে, নেক্সট প্রশ্নে আসছি। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয় এবং বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি? তো দেখে হয়ে যাচ্ছে, এ এর বেতন যদি এর 25% হয়, কম বলেছে। আচ্ছা আচ্ছা, এর বেতন বি এর থেকে 25%, দেখো এভাবে করতে পারো, বা ডাইরেক্ট বলেছিলাম কি 25 দেখবে, কম বলেছে মানে 25 কম 1/3 মানে হচ্ছে এটা। এই দেখো এখানে একটা খেলা খেলে দিয়েছি। 1/3 মানে আমরা কি জানি? এটা তো কাটা। দেখো 33 33.5 দিয়ে দিয়েছি না, 1/3 মানে তোমাদের 33.5 নয়, 33 পূর্ণ 1/3, এরকম একটা দিও। 1/3 হলে এটা রাইট অ্যান্সার হতো। বোঝাতে পারছি? খুব সাবধান, এমনি নেগেটিভ হয়ে যায়, তার উপরে আবার নেগেটিভ খাওয়ানোর চেষ্টা। বুঝলে? মানে খুব চালাক। কি করলাম বুঝতে পেরেছো? 25% কম, তাহলে কার থেকে? এর থেকে। তাহলে দেখো আমি বলেছিলাম 25 লিখবে এবং নিচে জাস্ট কম বললে 100 থেকে বিয়োগ করে দেবে, ব্যাস। এইটুকু তোমার 2 সেকেন্ড লাগবে করতে। হ্যাঁ, যারা বুঝতে পেরেছো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে না পারলে আরেকটা মেথড বলছি, শিখে নাও। বি এর থেকে 25% কম, মানে বি যদি 100 হয়, এ হবে 75, 25 কম বলেছে। কত কম স্যার? 25 কম। এবার বলে দিয়েছে, তাহলে বলো বি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি? কার থেকে বেশি বলছে? এর থেকে, তাহলে এর উপর ডিপেন্ড করছে, নিচে 75 বসিয়ে দাও, গল্পটা একই। পার্সেন্টেজ ওয়াইজ মানে 100 দিয়ে গুণ। এই যে 3 25 75, মানে 100/3, তার মানে যেটা বলছিলাম 33 পূর্ণ 1/3%। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। ওকে, চলো। পিএসসি মিসলিনিয়াস এরকম প্রশ্ন এসছে, হ্যাঁ? পিএসসি মিসলিনিয়াস, সামনে যেটা মিসলিনিয়াস আছে তাই এরকম প্রশ্ন কিন্তু এসছে বিগত বছর। নেক্সট প্রশ্ন। দুটি সংখ্যার গসাগু লসাগু। গুড কোশ্চেন্স। কোনো দিকে আমি তাকাবো না, জাস্ট দেখো 265, এই মারো 2, মারো 1 3 2,
কতক্ষণ লাগবে? লসাগু গসাগু সংখ্যা দুটির গুণফল, একটা সংখ্যা চেয়েছে বলে দিয়েছে, আর একটা সংখ্যা বার করতে বলেছে, সেকেন্ড সংখ্যা বার করবো কিভাবে? লসাগু গসাগু গুণ করে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। 15। চলো 15 নম্বর প্রশ্ন বলছে, এ কোনো কাজ, অনেক প্রশ্ন আজকে আলোচনা হবে, প্রত্যেকের সেশনটা দ্রুত শেয়ার করতে থাকো, মন দিয়ে ক্লাস করতে থাকো, এবং অবশ্যই লাইক করতে ভুলবে না। যারা যারা ক্লাসে আসছো প্রথম থেকে শেষ অবধি থাকার চেষ্টা করবে, এটা কিন্তু আমার তোমাদের প্রতি মানে একটা কি বলবো, এটা তোমাদের বলতেই হবে যে তোমরা যারা যারা ক্লাসে আসছো প্রথম থেকে শেষ অবধি দেখো। এই নয় যে ক্লাসে ঢুকলাম বেরিয়ে গেলাম, হ্যাঁ আবার একটু জল টল খেয়ে এলাম, আবার একটু ঘুরে ফিরে আবার একটু হাওয়া খেয়ে আবার ক্লাসে ঢুকলাম না। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা যদি কেউ বজায় না রাখে, ডিসিপ্লিন কেউ যদি মেনটেন না করে, সে কিন্তু চাকরি পাবে না। ঠিক আছে? তুমি একটা জায়গায় বসলে স্থির হয়ে বসে থাকো, তোমার সেই ক্ষমতাটা তৈরি করতে হবে। হ্যাঁ, লাফালাফি দৌড়দৌড়ি করলে কিন্তু হবে না। তুমি যেটা করবে সেটা শেষ করতে হবে। ধরো তুমি অঙ্ক করছো, ধরো দুটো অঙ্ক তোমার আটকে গেল, তারপরে তুমি সেটা ছেড়ে দিয়ে দৌড় খাতা কোথায় ছুঁড়ে ফেলে দিলে, বুঝলে, সে আর খাতা পাওয়া যাচ্ছে না, পরে আর হবে না। তোমার যখন তুমি অঙ্কটা নিয়ে বসছো 1 ঘন্টা টার্গেট করে, অঙ্কটা 1 ঘন্টা ধরেই তুমি কিন্তু করবে। দুটো অঙ্ক আটকে গেল, সেটা ছেড়ে পরের অঙ্ক চলে যাও। হুম, বুঝলে, বাস্তব ফ্যাক্টটা বললাম। ওই ক্লাসে যারা আসছো ঘোরাফেরা করে আবার চলে যাচ্ছ, হ্যাঁ হাই হ্যালো করে, লাভ নেই, কোনো লাভ নেই। হ্যাঁ, আমার কি বলো, আমার কি তোমার কোনো এ পড়েছে যে তোমাকে আমার ধরে রাখবো? বলো, কোনো লাভ আছে? বলো, তোমাকে আটকে রেখে আমার কোনো লাভ নেই। তোমার দরকার, সামনে কিন্তু পরীক্ষা, সেই পরীক্ষাকে টার্গেট করে এই কটা মাস যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, তোমার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। নাহলে ওই অন্ধকার হয়ে যাবে, বুঝলে, আধার কার্ডে যেমন ফটো ওঠে না, ওরকম অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে? জীবন আধার হয়ে যাবে। চলো, কি বলছি, এ কোনো কাজ 10 দিনে, বি 15 দিনে, সি 20 দিনে শেষ করতে পারে। এ এবং সি একসাথে 2 দিনে কাজ করলো এবং এ এর স্থানে বি কে নিযুক্ত করা হলো। কাজটি মোট কতদিনে শেষ হবে? ভালো, এ যাচ্ছে, বি যাচ্ছে, সি যাচ্ছে, কতদিন 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 প্রত্যেকে বলো। এ যাচ্ছে কতদিনে? 10 দিনে। বি যাচ্ছে কতদিনে? 15 দিনে। সি যাচ্ছে কতদিনে? 20 দিনে। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো যে এলসিএম যদি আমি লাগাই, এলসিএম লাগালে হচ্ছে 60, 6, 4, 3, ভাগ করলাম, হ্যাঁ সবগুলো দিই 3। এবার কি বলছে, এলসিএম হয়ে গেল এবং এ এবং সি 2 দিন কাজ করবে, মানে 18 ইউনিট করে। এ এবং সি 3 6 18, 18 ইউনিট করে তারা 2 দিন কাজ করে, ভুল বললাম দাঁড়াও, ডাইরেক্ট হয়ে যাচ্ছে, বুঝলে, মানে এতটা স্টেপ জাম্প করে করে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, 6 3 9 9 2 18, এই 18 ইউনিট তারা কাজ করেছে। বোঝা গেল? এই 18 ইউনিট কাজ করেছে কে কে? এ এবং সি মিলে কাজ করেছে। কারা কারা কাজ করেছে? এ এবং সি 2 দিন কাজ করেছে। ভালো কথা। এবার দেখো, তারপরে বলছে এর স্থানে বি কে নিযুক্ত করা হলো। এবার এর জায়গায় এটাকে বসিয়ে দিয়ে বিটাকে নিযুক্ত করা হলো, মানে এর জায়গায় বিটাকে টানা হলো। তাহলে বি এসে কি করবে? বি 4 ইউনিট করে কাজ করবে, একই না? বি কত ইউনিট কাজ করবে? 4 ইউনিট। আর সি করবে কত? 3 ইউনিট। তাহলে 4 3 কত? 7 হয়ে যাচ্ছে। তাহলে বলো বাকি কত আছে বলো তো? 60 - 18 ইকুইভ্যালেন্ট 42, এইটা বাকি ছিল 42। এবার বি এসে 4 3 7, বি এবং সি মিলে, অবশ্যই বুঝতে পারছো বি প্লাস সি মিলে ওই কাজটা 42/7 6 দিনে করে দেবে। খুব ভালো কথা। প্রশ্নে দেখো কি আছে, 6 কিন্তু নেই, বলেছে কাজটি মোট কতদিনে শেষ হয়েছে, মোট। তাহলে অবশ্যই এই যে 6 দিন আর ওইদিকে 2 দিন, মোট বলেছে বলে এই দুইটাকে আমি কারেক্ট টানবো, যে তুমি 2 দিন কাজ আগে হয়েছিল, সেই জন্য মোট 6 দিয়ে আমার যাচ্ছে কত? 8 দিনে। ক্লিয়ার? ভুল করবে না, হ্যাঁ, প্রত্যেকে দেখে নাও সঠিক উত্তর এটি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 16, মানে 16, কি বলা হচ্ছে এখানে? এক ব্যবসায় এবিসি এর মূলধন অনুপাত 3:4:5। ঠিক আছে, যদি সি এর মুনাফা এর থেকে 200 টাকা বেশি হয়, তাহলে মোট লাভের পরিমাণ কত? চটপট বলে দাও। দেখো, যারা বুঝতে পারবে তারা কিন্তু এখানে কিন্তু উত্তরটা করে দিয়ে চলে আসবে, যে স্যার কি বলা হচ্ছে এখানে, যে রেশিওটা ছিল আমার কত? 3 4 5। তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি 3 এবং 5-এর মধ্যে ডিফারেন্স কত? 2। 2 মানে হচ্ছে এখানে কত? 200। ঠিক আছে, তাহলে বলো, 1200 রাইট অ্যান্সার। আর এইগুলো বুঝতে গেলে তোমার কিন্তু রেগুলার প্র্যাকটিস লাগবে, যে এ এবং সি ডিফারেন্স কত? 2। এই 2 মানেই 200 বলে দিয়েছি। তাহলে এদের টোটাল কত? 4 5 9 3 12। হ্যাঁ, মোট লাভের পরিমাণ কত? 12 অনুপাতই হবে, 12 যাবে 1200-তে। এই বোঝার ক্ষমতা তোমাকে তৈরি করতে হবে, এই জন্য রেগুলার ক্লাসে আসতে। বোঝা গেল? এইটুকু করলে উত্তরটা কিন্তু একদম শর্ট হয়ে গেল। নেক্সট, পরবর্তী প্রশ্ন।
কে বুঝতে পারছো না কমেন্ট করো, স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দেবো কমেন্টে, ঠিক আছে? আশা করি প্রত্যেকের মাথায় ঢুকেছে। একদম সোজা, একদম সোজা, এটা যদি এটা হয়, এটা নেক্সট প্রশ্ন। 100 করে গুণ গেছে না? এই যে বাননের ওঠানামা, ঠিক আছে, ইন্টারেস্টিং একটা অঙ্ক, প্রত্যেকে দেখো, চটপট আনসার করে দাও। যে 17 নম্বর প্রশ্ন, একটি বানর প্রথমে 1 মিনিটে 12 মিটার উঠছে পোস্টে। হ্যাঁ, বানর তো খেয়ে দিয়ে কাজ নেই, পোস্টে উঠছে আর নামছে, ওঠানামা করাই কাজ ওর। হ্যাঁ, কাজ নেই সেদিন, হচ্ছে তার কোনো কাজ নেই। হ্যাঁ, ডিউটি ছুটি ছিল, পোস্টারে উঠছে আর নামছে, কি করছে? পোস্টারে উঠছে আর নামছে। এই যে উঠলো, প্রথমবারে লাফ দিল, এখানে উঠে গেল 12 মিটার। এবার দেখছি আবার কেউ একজন কলা নিয়ে চলে এসছে। নিচে দেখলে তুমি কলা নিয়ে গেছো, বানর তখন কি করছে? কলাটা খেতে হবে। যে বেটা কি করছে? একটু নামছে, পুরো নামে না, যে নিচে নামলে ধরে ফেলবে। হুম, অল্প করে নেবে, এরম হাতটা বাড়ায়, এরম হাতটা বাড়িয়ে কলা নিয়ে, দেখেছো বানর? যে বলছে ঠিক আছে দাও, অল্প নেমেছে। তুমি কি করছো? একটা কলা দিলে, ও এখান থেকে নিল। এবার ও বেটা কি করছে? আবার লাফ দিয়েছে। হুম, লাফ দিয়ে আবার উঠেছে, ঠিক আছে, এখান থেকে আবার কিছুটা উঠেছে, উঠে আবার এরম জায়গায় উঠেছে, তুমি বলছে আবার কলা, আবার একটা কলা। বানর কি হয়, কলার ভীষণ লোভ, বুঝলে, সে তখন এখানে উঠে আর থাকতে পারছে না, বুঝলে, লাফ দিয়ে আবার কিছুটা নামছে, আবার কলা নিচ্ছে, তুমি দিলে একটা কলা। এইভাবে ওঠানামা করছে। বানর তার লক্ষ্যে পৌঁছাতে হবে, তার ওপরে একটা 1000 টাকার নোট আছে, বুঝলে, 1000 টাকার নোট দেওয়া আছে, সে কি করছে? টাকাটাকে নেবে। ওকে, তো এই যে 1000 টাকার নোট নিতে গেলে বানরের কি করতে হবে? 68 মিটার উঠতে হবে। ভালো করে বুঝবে। তাহলে মূল গল্প হচ্ছে যে 68 মিটার বানর তো উঠবে, তাই ওঠানামা করলে কি করে হবে? হ্যাঁ, একবারে উঠে গেলে তো হয়ে গেল। সে কি করছে? 12 মিটার উঠছে আর পরবর্তী 1 মিনিটে 5 মিটার নামছে। তো গল্প এখানে লেট হয়ে যাচ্ছে তার, ঠিক আছে, ওই একদিকে কলার নেশা ছাড়তে পারছে না, ওইদিকে আবার টাকা আছে, ওইদিকে যেতে হবে। যাই হোক, তাহলে মূল বিষয়টা হচ্ছে এই যে 2 মিনিটে, বুঝতে পারছো, একটু মজা করে বলছি, 2 মিনিটে বানর কিন্তু উঠছে নামছে। কত? 12 উঠলো, 5 নামলো, 7। কনসেপ্ট ক্লিয়ার? 12 উঠলো, 5 নামলো, তাহলে 2 মিনিটে কতটা উঠলো? 7 মিটার। এবার তাহলে সে 7 দিয়ে 68 ভাগ করে দিন, হয়ে যাবে না? এটা কিন্তু কনসেপ্ট হবে না। মনে রাখবে বানরের অঙ্ক, এই প্রথম যে লাভটা দিয়েছিল, সেই লাভটা কিন্তু আমাদের বাদ দিয়ে রাখতে হবে। কি বললাম? বানর যখন উঠবে না, ধরো এটা বানর, ঠিক আছে, এই যে লম্বা লেজ আছে, এই বানর যখন উঠবে না, তখন প্রথম লাভটা বাদ দিয়ে রাখতে হবে। কেন স্যার? কারণ শেষ যখন লাভটা দেবে না, এখানে ধরো শেষ লাভটা দিল, এই লাভটা দিয়ে এই টাকাটা ধরে ফেললো, বুঝতে পারছো? তাহলে অবশ্যই শেষ লাভটা দিয়ে টাকাটা নিয়ে আবার নিচে নেমে এলো, সেটা আমরা কিন্তু কাউন্ট করবো না। যে টাইমের মধ্যে সে, মানে যে মিনিটে শেষ লাভটা দেবে, দিয়ে ওই টাইমে পৌঁছাবে, সেটা আমরা কাউন্ট করবো। তাহলে তার জন্য কি করতে হবে? শেষ লাভটা প্রথম লাভটা সমান হবে, তাই জন্য আমরা কি করবো? এখান থেকে আমাদের কত মিটার বাদ দিয়ে? 12 মিটার বাদ দিয়ে দাও। নিয়ম হচ্ছে 68 থেকে তুমি কি করবে? লেস করে দাও 12। ক্লিয়ার? তাহলে বলো 68 থেকে যদি 12 কমিয়ে দাও, 56 মিটার থাকছে। তাহলে স্যার এখন 56 মিটার হিসাব করো। হ্যাঁ, তাহলে বলো 2 মিনিটে, এটা মিনিট অ্যাকচুয়ালি, 2 মিনিটে, 2 মিনিটে উঠছে কত? 7 মিটার। তাহলে বলো 56 মিটার উঠতে কত সময় নেবে? বোঝা গেল? তো 7-এর কত গুণ বলো? 56 মিটার উঠতে কত সময় নেবে? 7-এর 8 গুণ হচ্ছে। তাহলে এদিকে 2-এরও 8 গুণ করে দাও। ক্লিয়ার? তাহলে 8 × 2 = 16। ঠিক আছে, 8 × 2 = 16। 16 মিনিট গেল, আর লাস্ট মিনিটে যে লাভটা দেবে সেটা অবশ্যই 12 মিনিটের লাভ, এই 12 মিটারের লাভ। হ্যাঁ, লাস্ট মিটার 1 মিনিটে যে লাভ দেবে সেটা কত? 12 মিটারের লাভ। এই জায়গাটা ভাইটাল। লাস্ট মিনিটে যে লাভটা দেবে 12 মিটার, তাহলে টোটাল হয়ে গেল 56, 12, তোমার ওইদিকে কমপ্লিট হয়ে গেল 68, বুঝলে, আর এদিকে 1 মিনিট ধরে নাও, এই যে লাস্ট লাভটা দিচ্ছে 12, তাহলে ওভারঅল আমার 17 মিনিট লাগছে। তাহলে এত কিছু করার সময় নেই, তোমরা জাস্ট কি করবে? বুঝে নিতে হবে যে প্রথম লাভটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে তুমি 2 মিনিটে হিসাব করে দেবে। হ্যাঁ, 12 উঠছে 5 নামছে, এই যে 12 উঠছে 5 নামছে, হিসাব করে নিলে আমরা বুঝতে পারছি কত 7 পড়ে থাকছে। 2 মিনিটে 7 হলে, ওকে, বাকি যেটা পড়ে আছে 56, তাহলে অবশ্যই 8 গুণা যাচ্ছে, 8 × 2 = 16। এবার দেখো অনেকে বলছে 16, হ্যাঁ 16 হয়ে প্লাস 1 কিন্তু করতে হবে। অপশানে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বানরের অঙ্ক একদিন তোমাদের স্পেশাল একটা ক্লাস নেব, অনেক অঙ্ক আছে এরকম, বা ওই
কলা গাছে এখন বর্তমানে একটা নতুন ফ্যাশন, কলা গাছে উঠে দেখেছো, তেল টেল মাখিয়ে দেয়, কিছুটা উঠলে আবার নামলো, প্রতিযোগিতা হয়, সেখানে কিন্তু এরকম কেস ঘটে যায় অনেকে, কিছুটা উঠলে আবার স্লিপ খেয়ে কিছুটা নেমে গেল। বলো কারা কারা কলা গাছে উঠেছো, হাত তুলবে, হ্যাঁ, কলা গাছে উঠতে পারো কারা কারা অ্যাকচুয়ালি, হাত তুলবে। দেখো, 25 লিটার মিশ্রণের দুধ জলের অনুপাতে যে 4:1, কত লিটার দুধ মিশলে নতুন মিশ্রণের দুধ জলের অনুপাতে এত। ভেরি গুড কোশ্চেন। এখানে দেখো 4:1 ছিল, তাহলে এই 4:1 এই রেশিওটা হয়ে যাচ্ছে তোমার 16:1। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে 25 লিটার টোটাল মিশ্রণ, তাহলে অবশ্যই 4 আর 1 5, এই 5 মানেই 25 ছিল। কিন্তু তুমি দেখো এখানে তোমার দুধ তুমি মেশাচ্ছ, তুমি কি মেশাচ্ছ, দুধ মেশাচ্ছ, ভালো কথা। তাহলে অবশ্যই দেখো দুধ তুমি মেশাচ্ছ, তাহলে এটা দুধ ছিল, মিল্ক ছিল, এটা ওয়াটার ছিল। বলো 4 একে 5, 5 যদি 25-এ যায়, এক কত হবে, 5 ইউনিট মানেই 25। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে? কারণ আমি বলেছি কি, প্রথমে যেটা ছিল, এই প্রথমে 4 একে 5 আছে না, এই 5 মানেই কিন্তু আমার 25। এই 5 যদি 25-এ যায়, অবশ্যই তোমার 1 ইউনিটের ভ্যালু 5-এ যাবে, এই জিনিসটা ক্লিয়ার করে নাও। তাহলে এবার দেখো, দেখো ওয়াটার তোমার নো চেঞ্জ, ওয়াটার কোনো চেঞ্জ হয়নি, তাহলে এখানে রেশিও আমার ঠিকঠাকই আছে। জাস্ট আমি মিল্কটাকে চেঞ্জ করে নেবো, মিল্ক কতটা চেঞ্জ আছে, 12 ইউনিট। কেন, 4 এবং 16 এদের মধ্যে ডিফারেন্স কত, 12। তাহলে অবশ্যই এই যে 12 ইউনিট, এটা আমার কত দেবে বলো, এক যদি 5-এ যায়, তাহলে 12 কত হয়ে যাবে, 5 12 60 হয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে অবশ্যই এখনো তোমার 60 লিটার দুধ মেশালে অনুপাতটা চলে যাবে 4:1 থেকে 16:1। ক্লিয়ার হচ্ছে? নেক্সট প্রশ্ন চলো, অনুপাত দিয়ে করবে, এটা একদম ইজি আছে। নেক্সট প্রশ্ন 19 বলছি, 19 নম্বর প্রশ্ন। আচ্ছা, আগের দিনের প্রশ্নগুলো আজকে আমি দেখিয়ে দেবো, যারা এইচডব্লিউ করোনি একটু ওয়েট করো। আগের দিন যে আমি এইচডব্লিউ দিয়েছিলাম কয়েকটা, তোমরা অবশ্যই এই ক্লাসে পেয়ে যাবে, একটু দেখে দেবে। দুটি দ্রব্যের ক্রয় মূল্য এত টাকা, একটি দ্রব্য বিক্রয় করে 15% লাভ হলো, অন্যটি বিক্রয় করে 9% ক্ষতি হলো, মোটের উপর কোনো লাভ লস হলো না, ভালো কথা তো। এরকম প্রশ্ন পেলে কি, মিসলিনিয়াসের প্রশ্ন, এটাও তোমরা খেয়াল করতে থাকো যে এরকম প্রশ্ন পেলে তোমরা কি করবে, একটাই লাভ হচ্ছে, একটা লস হচ্ছে, ওভারঅল কোনো লাভ লস হচ্ছে না। তাহলে ওভারঅল লাভ বা লস হচ্ছে না মানে জিরো, আলটিমেট তো জিরো। তাহলে একদিকে কি হচ্ছে, 15% লাভ হচ্ছে, আর একদিকে কি হচ্ছে, 9% করতে। দেখো যারা একটু বুদ্ধিমান আছে আমি বলে দেবো, যখনই তোমার নো লস নো প্রফিট হবে, তোমরা এই 9টা দিয়ে দেবে লাভের ঘরে, মানে প্রথম রেশিওটা, ঠিক আছে, মানে এইটা লাভের যে রেশিওটা, সেটা তুমি এখানে দিয়ে দেবে, ওকে। আর এই রেশিওটা পরে দেবে, মানে আমি বলতে যাচ্ছি 9 আগে 15 পরে দিয়ে রেশিওটা করে দেবে, ব্যাস, তাহলে 3 5 এই রেশিওতে থাকবে। কিছু বোঝা গেল? এই রেশিওতে দ্রব্য দুটি থাকবে, শর্টকাট বলছি। তা কি করে হচ্ছে আমি ডিটেলসটা বলছি, শর্টকাটটা কি, তোমার যখনই একটা লাভ হচ্ছে একটা লস হচ্ছে, ওভারঅল কোনো লাভ লস হচ্ছে না, তুমি কি করবে, প্রথমটা রেশিও পিছনে দিয়ে দেবে, আর সেখানে শেষের রেশিও সামনে দিয়ে দেবে, দিয়ে অনুপাত নেবে। নিলে যে রেশিওটা আসবে, 3:5 আসুক, 6:10 7 আসুক, যাই আসুক, সেই রেশিওতে থাকবে আমার দুটি দ্রব্যের ক্রয় মূল্য। এবার তুমি একটু চেক করে নাও যে 5 3 8 যদি এখানে যায়, শর্টকাটটা বলছি, 8 যদি এখানে যায়, তাহলে অবশ্যই 210, তাই না, 8 দিয়ে 8 দোকানে 16, আর সরি 210 কেন, 270, তাই না, 27 করে যাচ্ছে, 270। তাহলে বলো 270 গুণা যদি যায়, তাহলে অবশ্যই 3 270, 810, 5 270, 1350। ক্লিয়ার করতে পারছি? না বুঝতে পারলে চলে এসো, আমি ডিটেলস দেখো, 15% লাভের ক্ষেত্রে এটা বলেছে, 9% ক্ষতি, ভালো করে বুঝে, এটা কিন্তু ক্ষতি। তাহলে ওভারঅল কোনো লাভ লস হলো না। অ্যালিগেশন কি বলছে স্যার, অ্যালিগেশন বলছে স্যার এখানে জিরো আছে, তাহলে এখান থেকে 15 থেকে শূন্য বাদ দিলে 15 হয়, আর এই জায়গাটা ভাইটাল, জিরো বড়, কে বড়, জিরো বড়, -9 ছোট, তাহলে জিরো মাইনাস অফ -9 +9 করে দেবে। দেখো বুঝতে পারছো, এই শর্টকাটটা আমি এতটা না করে এই করে দিয়েছিলাম আগে। তাহলে এখানে 3 5 এই রেশিওতে থাকবে। তাহলে বলো টোটালটা হচ্ছে 8 ইউনিট, মানে ক্রয় মূল্য ছিল 2160, এই 3 5 8, তাই না, 8 যদি আমার 2160-এ যায়, কত গুণা করে যাচ্ছে, অবশ্যই প্রত্যেকে ক্লিয়ার যে 8-এর কত গুণ, 8 দোকানে 16, 7 8 56, তাই তো, মানে 27 গুণা 270 অ্যাকচুয়ালি। তাহলে অবশ্যই 3 কোথায় যাচ্ছে বুঝতে পারছো, যে 3 কোথায় যাচ্ছে, 3 মানে 270, 3 7 81, 810, 5 গুণা 270, 5 দোকানে 10, 5 7 35, 1350।
ক্লিয়ার? এইভাবে অঙ্কগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে? এটা তুমি করতে পারো অ্যালিগেশন, অ্যালিগেশন করলে কোনো সমস্যা নেই, অবশ্যই করতে পারো, বাট না করেও কিন্তু তুমি উত্তরটা বার করে নিতে পারো, এই শর্ট ট্রিক যেটা বলেছিলাম। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমার টাইমটা সেভ হবে, তোমার টাইমটা কিন্তু সেভ হবে। মিসলেনিয়াসের প্রশ্ন এগুলো কিন্তু পরীক্ষায় এসছে, এভাবে কিন্তু করবে। ওকে, যারা শর্ট বুঝতে পারছো শর্ট, যারা না বুঝতে পারলে ডিটেলসে চলে এসো। আবারও বলছি, নিচে কেন আমি এখানে জিরো রাখলাম, কারণ এখানে নো লস নো প্রফিট, তার মানে কি জিরো। ঠিক আছে, নেক্সট। চলো 20 নম্বর প্রশ্ন, চটপট দেখো। এখানে বলা হচ্ছে কি, আচ্ছা এটা তোমাদের এইচডাব্লিউ দিলাম, ভালো করে প্রশ্নটা পড়বে, ঠিক আছে? এটা এইচডাব্লিউ দিলাম, প্রত্যেকে কমেন্ট করবে। আমি পরের অঙ্কগুলো একটু দেখে নিই। দেখো আগের দিনে যে অঙ্কগুলো ছিল, প্রত্যেকে দেখো এই প্রশ্নগুলি, প্রত্যেকে দেখে উত্তরটা, এই প্রশ্নটা আশা করি তোমরা করেছো। এটা এইচডাব্লিউ থাকলো, তোমার এইচডাব্লিউ এটাই ছিল তো, নাকি দেখে নিই তো এগুলো, নাকি এমটিএস বাড়া গেলো কোথা থেকে? যাই হোক, এগুলোই সম্ভবত তোমাদের ছিল। চলো দেখো, আগের দিনে ক্লাসে যারা এইচডাব্লিউ করেছো, এক ব্যক্তি 1 টাকায় 21টি আম কিনে 1 টাকায় কিছু আম বিক্রি করে, সে 30% ক্ষতি হয়। দেখো সবসময় বলেছিলাম যে টাকায় যখন কিনবে না, ধরে নাও 100তে ধরবে, যে 21টা আম কিনেছিল কত, 100তে, 21টা আম কিনেছিল কত, 100তে। ক্লিয়ার কাট বুঝে নাও। কিন্তু বিক্রি করছে কত, 30% ক্ষতি হয়ে গেছে। জানি না কতগুলো বিক্রি করেছে, কিন্তু 30% ক্ষতি হয়ে গেছে, তাহলে অবশ্যই তার বিক্রি দাম 70-এ চলে গেছে। কথা ক্লিয়ার করবে, 30% ক্ষতি হয়ে গেছে। 100টা যে দামে বিক্রি করেছিল, সেখানে টাকা ধরেছি আমি, তাহলে বিক্রি করেছে, 30% ক্ষতি হয়ে গেছে, মানে 70। ভালো করে বুঝবে, শূন্য শূন্য আউট করে দাও, 3 7 21 করো, 3 10 30 করো, এইভাবে করবে। তাহলে কতগুলি পেন বিক্রি করেছিল, কতগুলি আম বিক্রি করেছিল, অবশ্যই তার আম হবে কতগুলি, আম সংখ্যা আমাদের 3 10 30। ক্লিয়ার কাট বুঝে নাও যে সে কিনা 21টি আম যে দামে কিনেছিল, 30টি আম বিক্রি করে দিয়েছে, যার ফলে তার 30% ক্ষতি হয়ে গেছে। বুঝতে পারছি? যার ফলে তার 30% ক্ষতি, এইভাবে আমরা বার করব। হুম, নেক্সট। আচ্ছা 22 বলছে, 12-এর দুটি গুণিতকের লসাগু এত, যদি এদের মধ্যে একটি সংখ্যা এত হয়, তাহলে অপর সংখ্যাটি কত? দেখো লসাগু গসাগু যারা বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে তারা কিন্তু অঙ্কটা দেখেই করে দিতে পারবে, যারা বেসিক কনসেপ্ট ক্লিয়ার তারা কিন্তু অঙ্কটা পারবে না, একটু লেট হবে। দেখো 12-এর যখনই গুণিতক বলবে না, তাহলে অবশ্যই তোমার যখন ক্লু তুমি পেয়ে গেছো যে লসাগু হচ্ছে 1056, স্যার খুবই ভালো কথা, আর গসাগু তোমার 12, এই কনসেপ্টটা তোমার বুঝে নিতে হবে। যখনই আমরা এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করব, তার মানে কি বলতো, লসাগুকে যদি আমি গসাগু দিয়ে ভাগ করি, কি বললাম, লসাগুকে যদি গসাগু দিয়ে ভাগ করি, তাহলে সেটা কি হয় বলতো, আমাদের অনুপাতের গুণফল পাই। তাই না? 8 12 96, 8 12 96, এই যে 88 পেলাম, এটা হচ্ছে অনুপাতের গুণফল, মানে এটাকে যদি আমি ভাঙি, একটা 11 একটা 8, এই অনুপাতে সংখ্যাগুলো আসবে। বুঝতে পারছো? ঠিক আছে, এবার বলা হচ্ছে দেখো একটি সংখ্যা আছে আমাদের কত, 132। তাহলে অবশ্যই দেখো 12-র অ্যাকচুয়ালি যে লসাগু যেটা আমাদের ছিল, মানে গসাগু যেটা ছিল এইচসিএফ, মানে 11 অনুপাত, মানে কি, মানে এই অনুপাতের সঙ্গে যদি তুমি 11 গুণ 12 করে দাও, মানে যে কোনো একটা অনুপাতের সঙ্গে তুমি গসাগু গুণ করলে 132 একটা সংখ্যা পেয়ে গেলে, সেটা বলে দিয়েছে দেখো। আর এইটা যাবে কোথায়, 8 12 96। তো এত কিছু খাটাখাটনি করার দরকার নেই, যারা বুঝতে পারবে ডিরেক্ট 12 8 12 96 করে দিয়ে উত্তরটা নিয়ে চলে আসবে। আমি ডিটেলসটা বললাম যে কোথা থেকে আসছে, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে যেটা পাবো অনুপাতের গুণফল, অনুপাতকে আমরা দেখতে পাচ্ছি, একটা 11 হলে একটা 8 হচ্ছে, মানে এই অনুপাতে থাকছে। তো অবশ্যই সেই অনুপাতের সঙ্গে গসাগু দিয়ে গুণ করলে একটা সংখ্যা ফর্ম করে। বারবার তোমাদের শিখিয়েছি যে একটা অনুপাতের সঙ্গে গসাগু দিয়ে গুণ করলে একটা সংখ্যা গঠন করে। একটা সংখ্যা 132, সেটা বলেছে, তবু আমি দেখিয়ে দিয়েছি। অপর সংখ্যাটা 8 12 96, রাইট অ্যান্সার এটা। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, রেডিও ধার্য মূল্য ছিল এত টাকা, 10% ছাড় দিচ্ছে, বুঝতে পারছো? যদি 8% লাভ করে, আচ্ছা 10% ছাড় দিয়ে 8% লাভ করেছে, 4800 টাকার গল্প ছিল, 10% ছাড় দিয়েছে,
90/100 বা 10/9 যেটা কিছু করতে পারো, 9/10। এখানে 8% লাভ করে নিচ্ছে। এর ফলেও কিন্তু সে লাভ করে নিয়েছে, মানে 8%, মানে 100-108। এটা হচ্ছে সিপি, যেটা বার করছে এটা হচ্ছে ক্রস প্রাইস। এটা কি বার করছি, তাহলে জিনিসটার কস্ট প্রাইস কত ছিল বুঝতেই পারছো। 9, 12, 108। ঠিক এখানে একটা শূন্য আছে, মানে 10 আছে। আর এখান থেকে আমি 12 দিয়ে ওড়ালাম 4। 400 × 10, 4000। বলো, যে জিনিসটা 4800 টাকায় বিক্রি করে 10% ছাড় দিয়েছে, তার ফলেও সে 8% লাভ করেছে, সেই জিনিসটার কেনা দাম কত ছিল? 4000 টাকা। যদি কোনো ছাড় না দিত তাহলে কত টাকা লাভ করতো? পরিষ্কার বুঝতে পারছো স্যার, 4800 এবং 4000 টাকায় কেনা ছিল, তাহলে 800 টাকা লাভ করে নিয়েছে, 4000-এর উপরে 800, মানে 20%। হ্যাঁ কি না? কি করে বলছেন? এই তো, 5 × 8 = 40, 1-এর 5। আর বলবো? চলো বলে দিই, 1-এর 5। এখনো না বুঝতে পারলে 100 দিয়ে গুণ করে নাও। 1-এর 5 গুণা 100, মানে 20%। অপশন বি। ঠিক আছে, এভাবে অঙ্কগুলো করবে। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নম্বর 24। এটা ছিল এইচডব্লিউ, বা সব কিন্তু আগের দিনে এইচডব্লিউ গুলো আমি করে দিচ্ছি, প্রত্যেকে মিলিয়ে নেবে। যাদের অঙ্ক হয়নি দেখে নেবে। যে 100 মিটার একটা অর্ধব্যাস আকৃতি দিয়ে গোলাকার একটা রাস্তা পাক দিচ্ছে, 2 মিনিটে একবার পাক দিচ্ছে। হ্যাঁ, মানে গোলাকার রাস্তাটা তার অর্ধব্যাস বলেছে কত, মানে অর্ধব্যাস মানে ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 100 মিটার। ব্যাসার্ধ বলেছে রেডিয়াস কত, 100 মিটার। তাহলে কোনো সমস্যা, রেডিয়াস 100 বললে টোটালটা হচ্ছে কত আমার, 2πr, তাই তো? 2π × 100। এবার পায়ের ভ্যালু দেখো, এখানে 22-এর সাথে করতে পারো, অথবা তুমি, যেহেতু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটা আকারে দিয়েছে, তাহলে অবশ্যই পায়ের ভ্যালু আমি 2 × 3.14 নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে পায়ের কাছাকাছি একটা মান, 3.14। এটা বসাই আমরা কার্যক্ষেত্রে, 100 দিয়ে গুণ করে দাও। তাহলে কি হচ্ছে, 2 ঘর দশমিক চলে গেল, মানে 2 × এটা। ক্লিয়ার বুঝে না, 100টা কিন্তু চলে গেল, 2 × 314 আছে। অনেকে গুণ করে দেবে, কোনো দরকার নেই। অনেকে 2 দিয়ে গুণ করবে, কি দরকার, আবার তো ভাগ করতে হবে। এইটা হচ্ছে টোটাল যে রাস্তা অতিক্রম করছে। তাহলে 2 মিনিটে কিন্তু এটা পাক দিচ্ছে। এই একবার যে পাক দিচ্ছে, এই এতটা পথ গেল, সেটা কত মিনিটে? 2 মিনিটে। কত মিনিটে? 2 মিনিটে যাচ্ছে কত, এটা। তাহলে ক্লিয়ার বলো, 1 মিনিটে কত? 2 দিয়ে ভাগ করে দাও, হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, রাইট অ্যান্সার এটা। চলো নেক্সট প্রশ্ন, অপশন বি। এটা অনেকে দেখে বুঝতে পারবে যে 3.14 এটা হচ্ছে পায়ের রেশিওতে আছে, রাইট অ্যান্সার এটাই হবে। ওকে, মিনিটে গতিবেগ, ওই জন্য এটা হলো। অনেকে আবার মিটার পার সেকেন্ড ভাববে, না, মিনিটে গতিবেগ বলেছে। দেখো 25 নম্বর প্রশ্ন কি ছিল, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে থাকা রাস্তার ক্ষেত্রফল কত? বলো দেখি। বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাই না? তাহলে দেখো, একটা বর্গক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য ছিল 6 সেন্টিমিটার, বলেছে বাইরের চারিদিকে রাস্তা কত ছিল, 64। এবার কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। দেখো এটা তো 6, তাহলে অবশ্যই তার ক্ষেত্রফল 6×6 = 36 হবে, এর বেশি তো হবে না। ভালো করে বুঝবে, এটা তো 6, তাহলে অবশ্যই এর ক্ষেত্রফল 6 × 6 হবে। আর এইদিকে যদি চওড়া হয়, এদিকে চওড়া সেম হবে, সমপরিসর। বলে দিয়েছে বাইরের দিকে যে রাস্তাটি, ধরে নাও এটা যে রাস্তাটি, সেটা হচ্ছে সমপরিসর, মানে সমান চওড়া, দুই দিকে সব দিকে সমান। তাহলে এদিকে যদি হয়, এদিকে যা হবে এদিকে তাই হবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি দেখো, যদি আমরা ধরে নিই 36 হলো এটা, আর বাইরের যে ক্ষেত্রফল রাস্তা সেটা হচ্ছে 64। দেখো, এই রাস্তা যদি 64 হয়, তাহলে এই টোটালটা ধরে 36 এবং 64 ধরে আমার 100-তে গেল। ক্লিয়ার কাট বুঝে নাও, রাস্তা মিলে তো 64, এই রাস্তা কি বলেছে 64, আর এই ভিতরে 36, 6×36। 100 যদি টোটাল হয়, মানে টোটাল যদি 100, এটাও একটা বর্গাকার হবে যদি সমান পরিসর রাস্তা আছে। তাহলে 100 যদি আমার ক্ষেত্রফল হয়, ভালো করে 100 যদি ক্ষেত্রফল হয়, এরিয়া হয়, তাহলে অবশ্যই তার বাহু কত হচ্ছে? 10। ক্লিয়ার, হ্যাঁ কি না? বোঝা গেল, ইয়েস অর নো? যে বাহু, যে আমার ব্যাপারটা আসছে, 100 যদি আমার ক্ষেত্রফল হয়, অবশ্যই সেই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 100 হয়, বাহু কত হবে? 10। যারা বুঝতে পারোনি দেখে নাও। দেখো, বাহুটা যদি 10 হয়, এদিকেও তো 2 বেড়েছে, এদিকেও তো 2 বেড়েছে। ভালো করে বুঝে নাও, তাহলে নিশ্চয়ই আগে তো 6 ছিল, তাহলে 2 2 বেড়ে তো 10 হয়েছে।
হ্যাঁ কি না? এই বাহুটা 10 কেন হয়েছে? দুই দিকে রাস্তা আছে বলে 10 হয়েছে। তাহলে অবশ্যই রাস্তাটার চওড়া 2 সেন্টিমিটার। সোজা কথায় আমার 6 + 2, এদিকেও 2 বেড়েই তো 10টা হচ্ছে। যারা এটা বুঝতে পারবে তাদের অঙ্কর এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তারা এতটা কিছু করা লাগবে না, তারা দেখেই বুঝতে পারবে যে 64 আছে, এদিকে 6 6 36, মানে 100 হয়ে গেল। তাহলে 100 মানে 10, দুই দিকে 2 2 করে বেড়েছে, তাহলে অবশ্যই রাস্তাটির চওড়া 2 সেন্টিমিটার। বুঝতে পারছি, রাস্তাটির চওড়া 2 সেন্টিমিটার। এভাবে কনসেপ্টটা বিল্ড করবে। বুঝতে পারছি। তাহলে এই ছিল আজকে আমাদের সেশন। আশা করি সেশন ভালো লেগেছে। প্রত্যেকের সেশনটা লাইক শেয়ার করতে ভুলবে না। এবার রেগুলার ক্লাসে এসো। এভাবে রেগুলার ক্লাসে এসো তোমরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, এবং মন দিয়ে পড়াশোনাটা করো। ঠিক আছে? নতুন হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে যাও এবং আমাদের পাশে থেকো। তোমার পরীক্ষা প্রস্তুতিতে 100% কিন্তু আমরা সাহায্য করব। যে কোনো ব্যাপারে তোমাদের গাইডেন্স আমরা করে দেবো। ওকে? আর দেখতে থাকো, রেগুলার ক্লাসে এসো। আশা করি তোমার সেশনটা ভালো লেগেছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।